বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আলোচনা করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। সেট ও ফাংশন অধ্যায় করার আগে আমি তোমাদেরকে সংখ্যা সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিব। তারপর আমরা অধ্যায় এখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সংজ্ঞা সহ উদাহরণ সহ আমরা পড়ব। তবে এখান থেকে সংখ্যা সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিয়ে দেখো একটা সংখ্যা রেখা আমি লিখে নিলাম। সংখ্যা রেখার মধ্যে 1 থেকে শুরু করে ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, কি বললাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা, -1 থেকে বাম দিকে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটাকে বলা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, কি বললাম? 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে বলা যায় স্বাভাবিক সংখ্যা। কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলবে। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার, যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তোমাদেরকে যদি বলা হয় যে স্বাভাবিক সংখ্যার সেট কি, n, বড় হাতের n। হ্যাঁ, আচ্ছা। এরপরে কি বললাম? ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলা যায়। কিন্তু এখান থেকে আরেকটা জিনিস দেখো, শূন্য সহ প্লাস ইনফিনিটি, শূন্য সহ, এটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। কি বলা হয়? অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক সংখ্যাও বলতে পারো। অঋণাত্মক সংখ্যা। আর সবগুলোকেই বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। সবগুলো এখানে +1 শূন্য সহ সবগুলো সংখ্যাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে কি বললাম? একটু রিভিশন দাও। 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, যাকে n দ্বারা প্রকাশ করা হয়। -1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সবগুলোকেই আবার বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? চলো এখন আমরা অনুশীলনীতে যাই, অধ্যায়ে যাই। কি বলছে? সেট এবং ফাংশন। আচ্ছা, এখান থেকে প্রথমে একটা জিনিস তোমরা ধারণা নিয়ে রাখো যে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, কি নাম? জর্জ ক্যান্টর 1845 থেকে 1918 সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তাহলে সেটের জনকও বলা হয় জর্জ ক্যান্টরকে। হ্যাঁ, সেট সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন জার্মান গণিতবিদ। আচ্ছা, এরপরে দেখো সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। কি বললাম? বাস্তব বা চিন্তা জগতের, মানে বাস্তব অথবা কাল্পনিক সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সংজ্ঞাটা মুখস্থ করবে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। তার মানে এটা বইয়ের সেট। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। আচ্ছা, এখন তোমাকে এখানে কি বলেছে? প্রথম 10টি বিজোড় সংখ্যার সেট। প্রথম 10টি বিজোড় সংখ্যা কি তোমরা এটা জানোই। সেটগুলো কীভাবে লিখতে হয়? কোমা দিয়ে লিখতে হয়। এটা মাথায় রাখবে। দেখো 1, 3, 5, 7, 9, 11। প্রথম কয়টি? 10টি। 11-এর পর হচ্ছে 13, 15,
17, 19, কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টা হয়ে গেছে। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তার মানে এটাই হচ্ছে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। দেখো এখান থেকে কিন্তু স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 মানে জোড় আছে বিজোড় সব একসাথে, কিন্তু এখানে যেহেতু স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধু বিজোড়ের কথা বলছে, এই জন্য বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এই কয়টা। আবার এখানে বলেছে পূর্ণ সংখ্যার সেট। দেখো এখানে কি বলছে, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কি দেখো, প্রথমে শূন্য নিলাম, কমা দিলাম, ডান দিকে লিখবো ধনাত্মক মানগুলো 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, আর এই দিকে লিখবো -1 -2 -3 ডট 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 ডট। এটাই কি বলা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। দেখো আমি কিন্তু এখানে আগে বলেছি পূর্ণ সংখ্যা মানে সবগুলো, ধনাত্মক ঋণাত্মক সবগুলো। তাহলে এখানে শূন্য সহ কিন্তু লিখতে হবে, পূর্ণ সংখ্যা মানে শূন্য সহ। অনেকে এভাবে লেখে 0 +-1 +-2 +-3 ডট 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 ডট। এটাকেও বলা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। বুঝতে পারলে? আচ্ছা, এরপর লিখছে স্বাভাবিক সংখ্যার সেট, সরি বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা, পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলোকেই বাস্তব সংখ্যা বলা হচ্ছে। সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে কাল্পনিক। কাল্পনিক বলতে জটিল সংখ্যা, সরি জটিল সংখ্যা কি, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা নিয়ে আলোচনা তোমাদের এইচএসসিতে আছে, হ্যাঁ ইন্টারমিডিয়েটে আছে। আর এখন আমরা আলোচনা করব শুধু বাস্তব সংখ্যা সম্পর্কে। একটু ধারণা দিয়ে রাখি জটিল সংখ্যাটা কি। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় -1 উপরে স্কোয়ার করলে কখনো কি ধনাত্মক মান আসতে পারে? ভালো করে -1 বা মাইনাস যে কোনো সংখ্যার উপরে যদি বর্গ করি আমি, তাহলে এর মান সবসময় তো ধনাত্মক আসে, তাই না? সবসময় তো ধনাত্মক আসবে। কিন্তু যখনই ঋণাত্মক সংখ্যার উপর বর্গ করার পরও যখন ঋণাত্মক মান আসবে, তখন সেই মানগুলোকে আমরা জটিল সংখ্যার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে জটিল সংখ্যার একটা ধারণা দিয়ে রাখলাম। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আচ্ছা, এরপর কি বলছো দেখো, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC XYZ ইত্যাদি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। মানে সেট যখনই লিখবো বড় সংখ্যা, মনে করো এই যে এখানে একটা সেট লিখলাম বেজোড় সংখ্যা, এটাকে A দ্বারা প্রকাশ করলাম, এটাকে B দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এরপরে কি বলছো দেখো, পৃষ্ঠা নম্বর 22। পৃষ্ঠা নম্বর 22। যেমন 2 4 6 সংখ্যা তিনটির সেট হচ্ছে, এভাবে লেখা যায়। মানে সেট দ্বারা প্রকাশ করবো একটা, মানে ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে। এগুলো তোমরা জানোই, বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন নাই। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। তাহলে এখানে এই সেটের মধ্যে এলিমেন্ট মানে উপাদান তিনটি। যেমন বি সেট হচ্ছে এ বি হলে বি সেটের উপাদানটা হচ্ছে এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্নকে বলা হয় বিলংস টু। এই চিহ্নের নাম হচ্ছে বিলংস টু। কি নাম? বিলংস টু। আমি এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন একটা সেট হচ্ছে বি, যার এলিমেন্ট হচ্ছে এ এবং বি। ভালো লক্ষ্য করো, আমি এখানে লিখতে পারবো এ বিলংস টু বি। দেখো মানে কি, এটা মানে হচ্ছে এই উপাদানটা এলিমেন্টটা বি সেটের মধ্যে আছে। আমি যদি লিখি এইভাবে বি বিলংস টু বড় হাতের বি, তার মানে এই উপাদানটা বি সেটের মধ্যে আছে। বুঝতে পারলে? আচ্ছা, এরপর যদি আমি এইভাবে লিখি সি বিলংস টু বি, সি কি বি সেটের মধ্যে আছে? নাই। তাহলে এই যে নট বিলংস টু, সি
বি সেটের উপাদান নয়। বিলংস টু অর্থ বুঝতে পারলে? আচ্ছা, এখন তোমাদেরকে যদি বই নিয়ে যাই তাহলে সহজে আরও ক্লিয়ার হবে। দেখো, যেমন এ বিলংস টু বি, এখানে পড়া হয় এ বি এর সদস্য। এ বি এর সদস্য মানে হচ্ছে, আমি যেটা বললাম, এ হচ্ছে বি সেটের মধ্যে আছে। আর ইংরেজিতে পড়া হয় এ বিলংস টু বি, বি বিলংস টু বি। উপরে বি সেটে সি উপাদান নেই, এই জন্য বি সি নট বিলংস টু বি, যেটা আমি তোমাদেরকে খাতায় বুঝে দিলাম এতটুকুই। এরপরে দেখো, সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি, সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা টেবুলার মেথড, আর একটা মেথডের নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তালিকা পদ্ধতি, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কোমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা আলাদা করা হয়। যেমন একটা সেট উপাদান এখানে লিখলাম এ সেট, এখানে উপাদান দুইটা, এই জন্য কোমা দিয়ে লিখব। শর্ত হচ্ছে দুইটা, কোমা দিয়ে লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, এতটুকুই। শর্ত কয়টা? দুইটা, কোমা দিয়ে লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এখন তুমি যতগুলো ইচ্ছা তালিকা পদ্ধতিতে লিখতে পারো, ইত্যাদি ইত্যাদি। সেট গঠন পদ্ধতি, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, নির্দিষ্ট করে উল্লেখ করা থাকবে না যে উপাদান কয়টা, না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, মানে কিছু একটা বৈশিষ্ট্য লেখা থাকে। যেমন এ একটা সেট এক্স সাজ দ্যাট এক্স, এটাকে বলা হয় এক্স সাজ দ্যাট, এই চিহ্নের নাম হচ্ছে সাজ দ্যাট। এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। দেখো এখানে একটা কথা লেখা আছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন তুমি বলো তো স্বাভাবিক এখানে উপাদান কি দেওয়া আছে বা কোমা দিয়ে কি লেখা আছে? তার মানে যখন এইরকম কোনো বৈশিষ্ট্য লেখা থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা সেট গঠন পদ্ধতি। আচ্ছা, বি সেটটা কি লেখা আছে? এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। দেখো এখানে নির্দিষ্ট করে শিক্ষার্থীর সংখ্যা লেখা আছে 5 জন, কিন্তু উপাদানগুলো কোমা দিয়ে লেখা নাই। শর্ত কি? তালিকা পদ্ধতির শর্ত হচ্ছে কোমা দিয়ে লেখা থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা থাকবে, এতটুকুই। এরপর কি বলছে দেখো, এখানে এই যে এই চিহ্ন দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন সাজ দ্যাট বোঝায়। বাংলা অর্থ হচ্ছে যেন, ইংরেজিতে বললে সাজ দ্যাট। যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম বা রুল দেওয়া থাকে, তাই এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। তাহলে সেট গঠন পদ্ধতিতে সাধারণত শর্ত দেওয়া থাকে বা রুল দেওয়া থাকে, এই জন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। বুঝতে পারলে? উদাহরণ নম্বর 1, এখানে একটা সেট দেওয়া আছে এ, যার উপাদান 7, 14, 21, 28। সেটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটা তো একটা তালিকা পদ্ধতি। কেন? উপাদানগুলো দেওয়া আছে, কোমা দিয়ে লেখা আছে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা আছে। আচ্ছা, এ সেটের উপাদানসমূহ এত, এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, মানে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে। 7 × 7 7 × 14, 3 × 7 = 24, 7 × 8 28, সবগুলোকেই 7 দ্বারা ভাগ করা যায়, মানে 7 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 7-এর গুণিতক এবং 28 এর বড় নয়, 28 এর বড় নয়, 28 থেকে বড় নয়। যখন এখানে একটা কথা আমি ক্লিয়ার করে দিই, তোমার একটু মনোযোগ সহকারে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। যখনই লেখা থাকবে বড় নয় বা ছোট নয়, তখন ওই সংখ্যাটা সহ নিব। কি বললাম? যখন কোথাও লেখা থাকবে যে, আমি যদি লিখি, দেখো মনে করো এখানে একটা সংখ্যা লিখলাম 2, 3, 4, 5,
2 3 4 5। এখন যদি আমি এখানে লিখি 1 থেকে বড়, এটা 1 থেকে কিন্তু বড়, মানে 1 বাদ দিয়ে লিখতেছি। আমি যদি এখানে লিখি 2 থেকে ছোট নয়, মানে 2 সহ, যখন লেখা থাকবে ছোট নয় তার মানে 2 সহ। কিন্তু কোথাও যদি লেখা থাকে আবার এভাবে যদি লিখি, দেখো 1 থেকে বড়, 5 থেকে ছোট, এই কথাটা যদি আমি লিখি 5 থেকে ছোট, তার মানে 5 এখানে বাদ পড়ে গেল, মানে 5 এখানে নিব না। দেখো 5 থেকে ছোট, তার মানে 5 নিব না এখানে। কিন্তু আমি যদি বলতাম যে 5 থেকে বড় নয়, 5 থেকে বড় নয়, এই যে লেখা আছে বড় নয়, যার কারণে 5 সহ নিব। তার মানে এই সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ 5 থেকে ছোট এবং 2 থেকে বড়, মানে 2 সহ ইকুয়াল দেওয়া আছে। যেহেতু আমি এতটুকু বোঝাতে চাচ্ছিলাম, এখানে যখন কোথাও লেখা থাকবে যে ছোট নয় বা বড় নয়, তখন ওই সংখ্যাটা সহ নিব। আমি বুঝাতে পারলাম? তাহলে এখানে দেখো এটা হচ্ছে একটা 7-এর গুণিতক। গুণিতক তোমরা জানো অসংজ্ঞায়িত, মানে হচ্ছে উপাদানগুলো নির্দিষ্ট নয়। তাহলে আমরা সেটটাকে লিখব হচ্ছে x such that x y 7 এর গুণিতক, x such that x মানে যেন 7 এর গুণিতক এবং 0 থেকে বড়, 0 থেকে বড় কিন্তু 28 থেকে ছোট, মানে 28 সহ। আমি কি বুঝতে পারলাম? এই সম্পর্কে আর একটু বলি। এখানে লেখা আছে, দেখো আমি যদি এখানে x না দিয়ে যদি y দিতাম তাহলে কি হতো? দেখো a সেট y such that y, কমা 7-এর গুণিতক এবং 0 থেকে y বড়, এখানে আবার y দিতে হবে। এখানে যেটাই দাও না কেন, x y z যেটাই দাও না কেন, এখানে সেটাই লিখতে হবে। হ্যাঁ, 28 এইভাবেও লেখা যায়, আমি যেটাকে বুঝালাম আর কি। কিন্তু এখানে তুমি যদি, অনেকে প্রশ্ন করে এখানে যদি বড় না লিখবো না, আমি যদি এখানে লিখতাম যে আচ্ছা 4 7 28 5 7 35, তাই না? 35 থেকে ছোট, এই কথাটা যদি লিখতাম, কোথায় কোথায়, এই যে এখানে 28 এর বড় নয়, এই জায়গাতে যদি আমি লিখতাম 35 থেকে ছোট, তাহলে কীভাবে লিখতাম জানো? এইভাবে 0 y বা x যেটাই মনে করো না কেন 35, এইভাবে লিখতাম। যদি বলতাম 35 থেকে ছোট, তাহলে এইভাবে লিখতাম। আর এখানে যদি লিখতাম যে 28 এর বড় নয়, তার মানে 28 সহ, মানে এইভাবে লিখতাম। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে আবার জিজ্ঞেস করবে, আমাদের গ্রুপ তো আছেই। এরপর নাম্বার উদাহরণ বি দেখো। বি একটা সেট এক্স যেন এক্স 28 এর গুণনীয়ক, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা খুবই সহজ একটা প্রশ্ন। গুণনীয়ক কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে বলেছিলাম। মনে করি এটা 28, যে সকল সংখ্যা দিয়ে 28কে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 28 এর গুণনীয়ক। আমি এভাবে লিখে দিয়েছিলাম, দেখো 1 গুণন 28, 2 14 দুগুণ 28, 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। 4 দিয়ে, 4 7 28, 5 দিয়ে, 6 দিয়ে। আচ্ছা, এখন যদি তোমাদেরকে এখানে এখন দেখাই কয়টা গুণনীয়ক পেলাম, দেখো তাহলে এখানে গুণনীয়ক হচ্ছে 1 2 4 7 14 28, এগুলোই কেবল হচ্ছে এর গুণনীয়ক। বুঝতে পারলে? তাহলে এগুলো নিয়ে একটা সেট গঠন করতে হবে। সেটটা করে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লিয়ার করবে। যেমন আবার
কোথায় গেল, এই যে দেখো 28কে কীভাবে ভাঙালাম, ভাঙানোর পরে সবগুলোকেই আমরা এই গুণনীয়ক বলতে পারি। নির্ণয় সেট বি সমান উপাদানগুলো মানে এলিমেন্টগুলো লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, অ্যান্সার শেষ। এরপরে আরেকটা জিনিস দেখো কি বলছে, উদাহরণ 3, সি একটা সেট এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি আমি বলেছিলাম মনে আছে, এই যে দেখো এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্সটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সংখ্যাটির বর্গ 18 থেকে ছোট, সংখ্যাটির বর্গ 18 থেকে ছোট। কোন সংখ্যাটি, এই যে যে কোনো ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি, ওই সংখ্যাটির বর্গ করলে 18 থেকে ছোট হবে, সেই সকল সংখ্যাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। যেমন আমি বই থেকে এগুলো বোঝাচ্ছি, হ্যাঁ একটু দেখো খাতায় করতেছি। এক্স এর মান যদি 1 হয় তাহলে এক্স এর উপর স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার মানে 1। আবার এখন ভালো করে দেখো আমি কি বলেছিলাম, 18 থেকে ছোট হতে হবে, 1 আছে তার মানে এটা নিব। এক্স এর মান যদি 2 হয় তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4, তার মানে এটা 4 18 থেকে ছোট, এটাও নিব, এটাও নিব। এক্স এর মান 3, 3 হলে 3 থেকে 9, 18 থেকে ছোট, এটাও নিব। 4 নিলে 16, এটাও নিব। 5 হলে 25, দেখো 25 18 থেকে বড় হয়ে যাচ্ছে, এই জন্য 25টা নিব না, 5টা নিব না। তার মানে যে সকল উপাদান দিয়ে আমরা বুঝাচ্ছি যে 18 থেকে ছোট হলো কি কি 1 2 3 4, তার মানে এই যে শর্ত অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4। তাহলে নির্ণয় সেট হচ্ছে 1 2 3 4, এতটুকুই শেষ। বুঝতে পারলে, 18 থেকে ছোট। আচ্ছা এরপরে এখানে কাজ আছে দুইটা, দেখো কাজটা আমি করে দিই তোমাদেরকে। কাজ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 23। কাজ এটা হচ্ছে ক নাম্বার, পেজ নাম্বার 23। আচ্ছা দেখো বইটা সরিয়ে নিই। এখানে সি একটা সেট দেওয়া আছে যার উপাদানটা হচ্ছে -9 -6 -3 3 6 9। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে সি এর উপাদান সংখ্যা কি কি দেখো, প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, মানে 3 দ্বারা বিভাজ্য। দেখো এগুলো কিন্তু 3-এর গুণিতকও বলা যায়, 3 দ্বারা বিভাজ্য এবং 3-এর গুণিতক। দেখো এটাকে ভাগ করা যাচ্ছে 3 দিয়ে, এটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি এখানে সেটের উপাদান গুলো 3 দ্বারা বিভাজ্য এবং 3 এর গুণিতক। এই পর্যন্ত তো ক্লিয়ার, সেটগুলো হচ্ছে 3 এর গুণিতক হবে এবং 3 দ্বারা বিভাজ্য। এখন দেখো তো আমি যদি বলি -9 এখানে, হ্যাঁ 9 থেকে ছোট 9 এবং 9 থেকে বড় 9, তাহলে কি লিখতাম? আমি কিন্তু তোমাদেরকে বুঝে দিলাম বড় 9 এবং ছোট 9 থাকলে সংখ্যাগুলো সহ লিখতে হয়। যেমন এখানে যদি আমি লিখি -9 থেকে ছোট 9 ও 9 থেকে বড় 9, তাহলে আমরা লিখতাম অতএব
সি সেটটা হচ্ছে এরকম, যেহেতু আমাদেরকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এক্স, এটা কীভাবে লিখতে পারো, এক্স বিলংস টু জেড। এটা জেড কেন লিখলাম আমি বলি। এখানে কি ধনাত্মক এবং ঋণাত্মক মান একসাথে নাই? যখন ধনাত্মক এবং ঋণাত্মক মান একসাথে থাকবে তখন তাকে পূর্ণ সংখ্যা বলা হয়, আর পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। তাহলে এক্স বিলংস টু জেড মানে এক্সের যতগুলো উপাদান সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে এক্স কমা এক্স হচ্ছে এক্স 3 এর গুণিতক, এক্স 3 এর গুণিতক এবং -9 লেস দেন ইকুয়াল এক্স। এত দেখো, আমি যদি এখানে লিখতাম যে 9 থেকে ছোট বা কি লিখলাম, 9 থেকে ছোট বা -9 থেকে বড় যদি লিখতাম তখন কিন্তু এখান থেকে 9 বাদ পড়ে যেত। এই কথা কিন্তু আমি বারবার বলতেছি, ওনাকে এই জায়গাটাতে ভুল করে আমি জানি, এই জন্য বারবার বলতেছি। যখন কোথাও লেখা থাকবে যে বড় 9 বা ছোট 9 সেই সংখ্যাটা সহ লিখব, এটা যেন ভুল না হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে যদি প্রত্যেকটা উপাদান ধনাত্মক থাকতো মানে ঋণাত্মক মানগুলো যদি না থাকতো তাহলে আমরা এখানে জেডের জায়গাতে এন লিখতে পারতাম। এন মানে স্বাভাবিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা সবসময় তো ধনাত্মক হয়, এই জন্য এক্স বিলংস টু তখন লিখতাম হচ্ছে এন। আর এটার মানে কি, এটার মানে কি অনেকে ভুলে গেছে দেখো, এক্স বিলংস টু জেড। আমি একটু ব্যাখ্যা সহকারে বলতেছি, তোমরা আবার অনেকে বিরক্ত হয় না, হ্যাঁ, যেহেতু সহজ জিনিস। তারপরও এক্স বিলংস টু জেড মানে হচ্ছে এক্সের যতগুলো উপাদান সবগুলো জেডের মধ্যে আছে, তার মানে পূর্ণ সংখ্যার মধ্যে আছে। তার মানে দেখো তো সবগুলো কি পূর্ণ সংখ্যা না? এগুলো আমাদের এক্সের উপাদানকে ধরে নিলাম, এটা বুঝছো? আচ্ছা, এরপরে 2 নম্বর, এখানে খ নম্বর কাজ কি আছে দেখো। খ নম্বর কাজ হচ্ছে বি একটা সেট ওয়াই সাজ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি ধনাত্মক এবং ঋণাত্মক সহ, ওয়াই কিউ লেস দেন ইকুয়াল 18। তার মানে এই সংখ্যাগুলোর যদি ঘন করি তাহলে 18 অথবা 18 থেকে ছোট হবে, সেই সংখ্যাগুলো নিয়ে একটা সেট গঠন করতে হবে। আবার একটু বলি ক্লিয়ার করে, একটা সেট গঠন করব, যেই সেটের এলিমেন্টগুলো পূর্ণ সংখ্যা হবে মানে ধনাত্মক এবং ঋণাত্মক সহ হবে, কিন্তু সংখ্যাগুলো যদি ঘন করি তাহলে 18 হতে পারে, 18 থেকে ছোট হতে পারে। আমি কি বুঝাতে পারলাম? দেখো দেখো বোঝার সুবিধার্থে আমি এখান থেকে বি নাম্বার, তোমাদের খ নাম্বারটা আমি খাতায় করে নিলাম, এখন একে বুঝে দিই একটু। দেখো এখানে লেখা আছে ওয়াই একটা পূর্ণ সংখ্যা, আর আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সবগুলো মান, আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে এত। আচ্ছা, এখন দেখো ওয়াইয়ের মান যখন শূন্য নিব তখন ওয়াইয়ের উপর কিউব মানে শূন্যের উপরে কিউব, আর শূন্যের উপর কিউব মানে শূন্য, যা 18 থেকে ছোট, তার মানে এই মানটা সঠিক। ওয়াইয়ের মান যখন 1 নিব তখন ওয়াইয়ের উপর কিউব মানে 1-এর উপর কিউব, 1-এর উপর কিউব মানে 1, যা 18 থেকে ছোট, তার মানে এই মানটাও সঠিক। এখন ওয়াইয়ের মান এই পাশ থেকে আমি হচ্ছে ঋণাত্মক মানগুলো নিয়েছি ডান পাশে, ওয়াই সমান -1 হলে ওয়াইয়ের উপর কিউব মানে -1-এর উপর কিউব, আর মাইনাসের উপর যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তার মানে অবশ্যই ঋণাত্মক মান চলে আসে। কি বললাম? -1 বা মাইনাস যে কোনো সংখ্যার উপর যদি বিজোড় সংখ্যা আসে, বিজোড়, তাহলে এর মান সবসময় ঋণাত্মক হয়, মনে যেন থাকে। -1 যা 18 থেকে ছোট, মাইনাস মান ধনাত্মক মানটা বড় হবে না মাইনাস মানটা বড় হবে বলো তো? তার মানে ঋণাত্মক যেই মানটাই থাকুক না কেন 18 থেকে অবশ্যই সেটা ছোট। আচ্ছা, তার মানে এটার জন্য সঠিক। ওয়াইয়ের মান যখন 2 নিব তখন ওয়াইয়ের উপর কিউব মানে 2-এর উপর কিউব,
2 এর উপর কিউব মানে হচ্ছে 8, যা 18 থেকে ছোট, তার মানে এই মানটাও সঠিক। y ইকুয়াল টু -2 নিলে y এর উপর কিউব মানে -2 এর উপর কিউব, আর -2 এর উপর কিউব মানে হচ্ছে -8, যা 18 থেকে ছোট, তার মানে এই মানটাও সঠিক। আবার y ইকুয়াল টু 3 হলে y এর উপর কিউব মানে 3 এর উপর কিউব, আর 3 এর উপর কিউব মানে কত, 3 3 9, 3 9 27, যা 18 থেকে ছোট নয়। এই জন্য দেখো নট ইকুয়াল টু দিলাম, নট লেস দেন ইকুয়াল, তার মানে এই মানটা সঠিক হচ্ছে না, এই মানটা 3 এর জন্য সঠিক হচ্ছে না। আবার y ইকুয়াল টু -3 নিলে y এর উপর কিউব মানে -3 এর উপর কিউব, -3 এর উপর কিউব মানে -27, যা 18 থেকে ছোট, তার মানে এই মানটা সঠিক। এখন তুমি এখানে একটা জিনিস দেখো, y এর মান যে কোনো ঋণাত্মক মানের জন্য, এখানে যদি 4 নাও তুমি, 4 হলে যে কোনো মানের জন্য সঠিক। কি বললাম আরেকবার ক্লিয়ার করি, ঋণাত্মক মানের জন্য এই শর্ত সব সময় সঠিক। কি শর্তটা হচ্ছে y কিউব 18, এখানে যে কোনো মানটা ঋণাত্মক মান নেও না কেন, মনে করো -10 নিলে, -10 এর উপর কিউব করলে কত হচ্ছে, -10 3 বার গুণ, -10 গুণন -10 গুণন -10, হ্যাঁ, তাহলে মাইনাসটা এভাবে দেখো, মাইনাস কিউবের উপর -10 এর উপর কিউব করলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 10 10 আর 10 গুণ করলে 1000। আচ্ছা দেখো তো 18 থেকে এই মানটা ছোটো না, এটা ঋণাত্মক মান, এটা ধনাত্মক মান, তার মানে এই মানটা ছোটো না। তার মানে তুমি এখানে ঋণাত্মক যে কোনো মান নেও না কেন, -5 -6 -7, সবগুলো মানের জন্য এই শর্ত ট্রু, মানে সত্য। কিন্তু ধনাত্মক মানের জন্য শুধু কোনটা, 0 1 2, এই 3টা মানের জন্য শুধু এই শর্ত মেনে চলতেছে, কিন্তু 3 এর পর থেকে কোনো শর্ত মেনে চলবে না। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় তালিকা পদ্ধতি 0 1 2, এই কয়টা আগে লিখলাম দেখো, 0 1 2 লিখলাম। আর বাম পাশে ঋণাত্মক মান কি, সবগুলোর জন্য সত্য। এই জন্য দেখো -1 -2 -3 -4 ডট 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 ডট। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এভাবে তোমরা লিখতে পারো -4 -3 -2 -1 0 1 2। ও সরি, এখানে একটা ডট ডট দিবে, ডট ডট ডট। এই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারবে। মানে যেই মানের জন্য, এটা একটা শর্ত, এটা কি একটা শর্ত, তাহলে যেই মানের জন্য শর্তগুলো মেনে চলতেছে সেগুলোই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। এই পর্যন্ত আমরা শেষ করলাম। আচ্ছা, এরপরে এই দুটো সেট সম্পর্কে একটু আলোচনা করি। উদাহরণ 4 থেকে পরে আলোচনা করব। দেখো, সসীম সেট এবং অসীম সেট। আচ্ছা, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাদেরকে সসীম সেট বলে। মানে উপাদান গণনা করা যায়, তাই সেটা হচ্ছে সসীম। যেমন ডি একটা উপাদান, ডি সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড, গণনা করা যাচ্ছে। আবার এখানে একটা ই একটা সেট যার উপাদানটা হচ্ছে শেষের ডট 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 দেওয়া আছে, কিন্তু শেষের উপাদানটা দেওয়া আছে। শেষের উপাদান যদি দেওয়া থাকে কোথাও, দেখবে ডট ডট যেটাই থাকুক না কেন, ইনফিনিটি যেটাই থাকুক না কেন, শেষের উপাদান দেওয়া আছে, তার মানে এটা সসীম, মনে যেন থাকে। আবার এফ একটা সেট, এক্স সাজ দ্যাট মানে যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স কি মৌলিক সংখ্যা, যা 30 থেকে বড় 70 থেকে ছোট, 30 থেকে বড় এবং 70 থেকে ছোট ইত্যাদি সসীম সেট। তাহলে দেখো 30 একটা লিমিট দেওয়া আছে, 30 থেকে শুরু করে 70-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো উপাদান নিয়ে একটা সেট গঠন করতে হবে, তাহলে এটা অবশ্যই সসীম। আবার ডি সেটে 3টি, ই সেট কি লিখছে, ডি সেটে 3টি, ই সেটে 20টি এবং এফ সেটে 9টি উপাদান আছে। বুঝতে পারলে? মৌলিক সংখ্যা কি, অনেকে আবার বলতে পারো মৌলিক সংখ্যাটা কি, তোমরা এটা জানোই, ছোট থেকে পড়ে আসতেছ। যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া
অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এগুলো তোমরা জানো, তারপর আমি একটু বলে দিলাম। অসীম সেট দেখো, ইনফিনিট সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাদেরকে অসীম সেট বলে। যেমন এ একটা সেট যার হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যাকে পৃথিবীতে তুমি গণনা করতে পারবে, শেষ করতে পারবে। এরপর স্বাভাবিক সংখ্যার সেট যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, 1 2 3 4 8 ডট 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 ইত্যাদি। পূর্ণ সংখ্যার সেট, এরপর হচ্ছে মূলদ সংখ্যার সেট। এগুলো হচ্ছে মনে রাখবে, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। তার মানে হচ্ছে এন, জেড, কিউ, এগুলো হচ্ছে অসীম সেট, মনে রাখবে। এগুলো হচ্ছে অসীম সেট। তাহলে অনেক কিছুই আজকে দেখলে, আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমরা পরের লেকচারে উদাহরণ 4 থেকে শুরু করে দেব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।